প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 13। আজকে যে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি তা হচ্ছে আয়োডিমিতি এবং আয়োডোমিতি। দুটি টপিকে প্রথম দিকে আমাদের একটা বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু আমরা যদি ধীরে স্থির ভাবে টপিকটা শেষ করতে পারি, ভালোভাবে আমরা এটা শেষ করতে পারবো। তো আমরা শুরু করা যাক আমাদের আলোচিত বিষয়বস্তু আয়োডিমিতি এবং আয়োডোমিতি। এখানে আমার দুইটা শব্দ, একটা হচ্ছে আয়োডিমিতি আর একটা হচ্ছে আয়োডোমিতি। শুরুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আয়োডিমিতি নিয়ে। আয়োডিমিতির সংজ্ঞাটা বলা হচ্ছে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, সালফাইড বা আর্সেনাইড পদার্থের টাইট্রেশন করার মাধ্যমে তাদের ঘনমাত্রা এবং পরিমাণ নির্ণয় করার যে পদ্ধতি তাকে আমরা বলবো আয়োডিমিতি। সহজ ভাষায় যদি বলি সেখানে হচ্ছে সরাসরি মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, সালফাইড বা আর্সেনাইড নামক যে কোনো যৌগের বিক্রিয়ায় তাদের পরিমাণ বা ঘনমাত্রা যে নির্ণয় করার যে প্রক্রিয়া তাকে আমরা বলবো হচ্ছে আয়োডিমিতি। অর্থাৎ এখানে ডিরেক্ট মুক্ত আয়োডিনটা আমাদের বিক্রিয়া করবে। আমরা যদি তাদের একটা বিক্রিয়া দেখাই, যেমন সোডিয়াম থায়োসালফেট এবং মুক্ত আয়োডিনের যে বিক্রিয়াটা ঘটে, সেই বিক্রিয়া আমরা জানি সোডিয়াম থায়োসালফেট এবং আয়োডিন বিক্রিয়া করে আমাদের সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড আমাদের উৎপন্ন করে। বিক্রিয়া আমরা যদি দেখাই তোমাদেরকে, সোডিয়াম থায়োসালফেট যার সাথে মুক্ত আয়োডিনের বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেট থেকে আমাদের পাওয়া যাবে সোডিয়াম টেট্রাথায়োনেট এবং একই সাথে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম আয়োডাইড। বিক্রিয়াটাকে সমতা করতে হলে আমরা যদি লক্ষ্য করি, আমাদের হচ্ছে এখানে আয়োডিন আছে কতগুলো, দুইটি। আমরা এখানে 2 দ্বারা গুণ করতে পারি। 2 দ্বারা গুণ করলে ডান পাশে টোটাল সোডিয়াম পরমাণু পাওয়া যাচ্ছে 2 2 হচ্ছে 4। তো সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে সোডিয়াম থায়োসালফেটকে 2 দ্বারা গুণ করতে পারি। এখন আমরা চাইলে এই বিক্রিয়া থেকে আমাদের জারণ বিক্রিয়া এবং বিজন বিক্রিয়া কি হয় সেটা আমরা দেখাতে পারি। তো প্রথম হচ্ছে জারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। এই সোডিয়াম থায়োসালফেট নামক যে যৌগটি ছিল সেখান থেকে সোডিয়াম আয়নটা বাদ দেওয়ার পর আমাদের পাওয়া যায় হচ্ছে আমাদের থায়োসালফেট আয়ন, যা পরিবর্তিত হয়ে আমরা জানি টেট্রাথায়োনেট আয়নে পরিণত হয়। তো এখানে থায়োসালফেট আয়নে শুরুতে সালফারের জারণ মান হচ্ছে +2 আর টেট্রাথায়োনেট আয়নে আমাদের সালফারের জারণ মান থাকে +2.5। তার মানে জারণ মান আমাদের বৃদ্ধি পেয়েছিল 0.5 পরিমাণ ইলেকট্রন, 0.5 পরিমাণ জারণ মান আমাদের কি পায়, বৃদ্ধি পায়। আমরা জানি আমাদের যখন জারণ মান বৃদ্ধি পায় তখন আমাদের বোঝা হচ্ছে ইলেকট্রন ত্যাগ। যেহেতু জারণ মান +2 থেকে +2.5 এ পরিণত হয়েছে, তার মানে জারণ মান বৃদ্ধি পেয়েছে 0.5 পরিমাণ। তার মানে হচ্ছে এই থায়োসালফেট আয়ন আমাদের 0.5 পরিমাণ ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, আচ্ছা। কিন্তু আমাদের বাম পাশে সালফার পরমাণু হচ্ছে 2টি, ডান পাশে সালফার পরমাণু হচ্ছে 4টি। আমাদের সমতা করতে যাই তাহলে থায়োসালফেট আয়নকে আমরা 2 দ্বারা গুণ করব। এখন লক্ষ্য করার যে বিষয় সেটা হচ্ছে বাম পাশে সালফার পরমাণু ছিল 4টা, ডান পাশে কিন্তু আমাদের এখন 4টা হয়েছে। আমরা যে 0.5 পরিমাণ ইলেকট্রন ত্যাগের কথা বলেছিলাম সেটা হচ্ছে একটি সালফার পরমাণুর জন্য। যেহেতু উভয় পাশে সালফার পরমাণু 4টি, তাহলে 4 জন মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ করবে আমাদের 2টি। সহজ করে বললে টোটাল থায়োসালফেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে একটা থায়োনেট আয়নে পরিণত হয়। আর অপরদিকে যে আমরা বিজারণ বিক্রিয়া দেখি সেখানে হচ্ছে প্রথমে মুক্ত আয়োডিন বিক্রিয়া বলা হচ্ছে আয়োডাইড আয়নে পরিণত হয়। এখানে এই মুক্ত আয়োডিনের জারণ মান হচ্ছে আমাদের 0। 0 থেকে যেহেতু আমাদের জারণ মান হ্রাস পেয়ে -1 হয়, আমরা জানি জারণ মান যখন কমে হ্রাস পায় তখন সেখানে ইলেকট্রন গ্রহণ করা বোঝায়। দেখবেন জারণ মান যেহেতু একটা কমছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে আমাদের একটি ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, কিন্তু এখানে আয়োডিন পরমাণু যদি 2টি, ব্যালেন্স করার জন্য আমরা এখানে দেখবো 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যখন গুণ করব তখন উভয় পাশে কিন্তু আমাদের আয়োডিনের পরমাণু সংখ্যা 2টি হয়। যখন একটি আয়োডিন পরমাণুর কথা বলছিলাম তখন কিন্তু ইলেকট্রন গ্রহণ হয় একটি। যেহেতু উভয় পাশে আমাদের আয়োডিন পরমাণু হচ্ছে টোটাল 2টি, তার মানে 2টি আয়োডিন পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সামগ্রিকভাবে আমরা বিজারণ বিক্রিয়াটা বলতে পারি মুক্ত 1 মোল মুক্ত আয়োডিন 2টি ইলেকট্রন গ্রহণ করে 2 আয়োডাইড আয়নে পরিণত হয়। তো এই হচ্ছে আমাদের আয়োডোমিতি, যেখানে সরাসরি মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় আমরা সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ বা ঘনমাত্রাটা নির্ণয় করতে পারবো। পরেরটা আমরা আসবো, আমাদের এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে আমাদের আয়োডোমিতিটা পরীক্ষা আমাদের বেশি আসে। আয়োডোমিতির আমাদের সংখ্যাটা যদি আসি, কোন জারক পদার্থের নির্দিষ্ট পরিমাণ দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আমাদের আয়োডাইড লবণ, যেমন হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে
প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে ওই জারক পদার্থের পরিমাণ বা ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি তাকে বলা হবে আয়োডোমেট্রি। সংজ্ঞাটা একটু আমাদের কাছে প্রথমে কঠিন মনে হবে, এখানে আমরা একটু সহজ করে বোঝাই। আমাদের বলছে কোন একটা জারক পদার্থকে বা তার একটা নির্দিষ্ট আয়নের দ্রবণে তাকে আমরা সরাসরি মুক্ত আয়োডিনের সাথে বিক্রিয়া না করে প্রথমে একটা আয়োডাইড লবণ যেমন হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের সাথে আমরা বিক্রিয়া করে একটা মুক্ত আয়োডিন উৎপন্ন হবে। তারপর ওই মুক্ত আয়োডিনকে ব্যবহার করে আমরা হচ্ছে থায়োসালফেট দ্রবণ দ্বারা তাকে টাইট্রেশন করার মাধ্যমে এই কপার সালফেটের বা জারক পদার্থের পরিমাণ বা ভর যে নির্ণয় করার যে পদ্ধতি তাকে আমরা বলবো হচ্ছে আয়োডোমেট্রি। তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে কিন্তু সরাসরি প্রথমে মুক্ত আয়োডিন বিক্রিয়া করবে না, কারণ আয়োডিন একটা লবণ বিক্রিয়া করবে কোন একটা জারক পদার্থের সাথে, বিক্রিয়া আমাদের একটা আয়োডিন মুক্ত হবে। সেই মুক্ত আয়োডিনটাকে আমরা পরবর্তীতে কোন একটা থায়োসালফেট লবণের সাথে যদি বিক্রিয়া করি, এই বিক্রিয়া করার মাধ্যমে আমরা হচ্ছে কপার সালফেটের পরিমাণ বা ভর নির্ণয় করবো। এখানে আরেকটু সহজ করে বলে দিই, আমাদের জিনিসটা হচ্ছে অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে আমরা কপার সালফেটের ভর বা পরিমাণ নির্ণয় করবো, কিন্তু কপার সালফেটের সাথে সোডিয়াম থায়োসালফেট ডাইরেক্ট কোনো বিক্রিয়া হবে না, আমাদের বিক্রিয়া হবে দুইটা স্টেপে। শুরুর ধাপে যেটা হবে, কপার সালফেটের সাথে আয়োডিনের একটা লবণের বিক্রিয়া, আমাদের মুক্ত আয়োডিন এখান থেকে বেরিয়ে আসবে, সেই মুক্ত আয়োডিনের সাথে পরবর্তীতে আমাদের থায়োসালফেটের বিক্রিয়ায় আমাদের হিসাব তুল্য পরিমাণ হিসাব করার মাধ্যমে আমরা কপার সালফেটের ভর পরিমাণটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এখানে সামগ্রিক যে বিক্রিয়াটা আমাদের আছে সেটা আমরা একটু দেখাই। আমাদের একটা জারক পদার্থ ধরে আমরা নিলাম কপার সালফেট, যার সাথে আমাদের বিক্রিয়া হবে হচ্ছে প্রথমে আয়োডাইড লবণ মানে পটাশিয়াম আয়োডাইড। তো আমরা কিন্তু জানি কপার সালফেটের সাথে যখন পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া হয় তখন আমাদের উৎপন্ন হয় কিউ প্লাস আয়োডাইড, মুক্ত আয়োডিন এবং হচ্ছে পটাশিয়াম সালফেট। এখন বিক্রিয়াটা কিন্তু আমরা সমতা করি, আমাদের এখানে কপার হচ্ছে দুইটি, তাহলে এখানে 2 দ্বারা গুণ করব, আয়োডিন হচ্ছে 2 দিয়ে কত বলতো 4, তাহলে আমাদের এখানে 4 দ্বারা গুণ করব, 4 দ্বারা যখন গুণ করবো তখন কিন্তু পটাশিয়াম আবার কতগুলো হয় 4টি, মানে এখানে আমাদের 2 দ্বারা কি করতে হবে বলতো গুণ করতে হবে। এই বিক্রিয়া আমাদের মুক্ত আয়োডিন কিন্তু আমাদের উৎপন্ন হয়েছে কত মোল 1 মোল। এই 1 মোল মুক্ত আয়োডিনের সাথে পরবর্তী আমাদের কার বিক্রিয়া হবে, সোডিয়াম থায়োসালফেট আমাদের বিক্রিয়া হবে। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারবো সোডিয়াম থায়োসালফেট যোগ হচ্ছে আমাদের মুক্ত আয়োডিন। এই সোডিয়াম থায়োসালফেটের সাথে আমাদের যখন আয়োডিনের বিক্রিয়া হয় তখন আমাদের উৎপন্ন হয় সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে সোডিয়াম আয়োডাইড। আচ্ছা, এখানেও দেখো তো হচ্ছে আমরা যদি বিক্রিয়াটাকে সমতা করি তাহলে আমাদের এখানে আয়োডিন যেহেতু 2টি, 2 দ্বারা গুণ করবো, সোডিয়াম পরমাণু হচ্ছে এখানে 2, 2 2 হচ্ছে 4, তাহলে আমরা এখানে 2 দ্বারা কি করবো বলতো গুণ করবো। এখন এই দুটা বিক্রিয়া যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, দুটা বিক্রিয়া কিন্তু আমাদের একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আয়োডিন। আমাদের কি আছে দেখো তো, আয়োডিনটা কমন আছে, এই দেখো দুইটা বিক্রিয়া আমাদের আয়োডিনটা কিন্তু কমন আছে, এবং সেই আয়োডিনটা কত মোল আমাদের হচ্ছে 1 মোল উৎপন্ন করে। উপবিক্রিয়া কিন্তু আমাদের কি হয়েছে বলতো 1 মোল আয়োডিন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এই দুটা বিক্রিয়াতে কি লিখতে পারি, মানে 1 নং এবং 2 নং থেকে আমরা কি লিখতে পারি বলতো, 1 ও 2 নং হতে। আচ্ছা, আমাদের মূল সম্পর্কটা ছিল এই কপার সালফেটের ভরটা বা পরিমাণটা নির্ণয় করব সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে। যেহেতু তাদের দুজনের সরাসরি কোনো বিক্রিয়া হয়নি, তাদের দুজনের মধ্যে আমাদের একটা কমন প্রোডাক্ট পেয়েছি, সেটা হচ্ছে কি বলতো আয়োডিন। তাহলে আমরা এখন এখান থেকে লিখতে পারবো যে আমাদের 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট, তার সাথে আয়োডিন বিক্রিয়া করছে আমাদের কত মোল 1 মোল, তাহলে 1 মোল আয়োডিন। আবার আমরা যদি লক্ষ্য করি এই 1 মোল আয়োডিন কিন্তু আমাদের 2 মোল আবার সোডিয়াম থায়োসালফেটের সাথে কি করে বলতো বিক্রিয়া করে। আমি একটু লিখতে পারবো 2 মোল সোডিয়াম থায়োসালফেট। দুটো বিক্রিয়া থেকে আমরা এই সম্পর্কটা কিভাবে তৈরি করছি সেটা তোমাদের একটু দেখাই। ধরো আমরা যদি জানি A = B, আবার হচ্ছে C = B, আমরা কিন্তু লিখতে পারি A = B = C। এখানে ধরো আমি কপার সালফেটকে ধরলাম হচ্ছে A, আয়োডিনটাকে আমরা ধরলাম হচ্ছে ধরো B, তাহলে এই আয়োডিনটা আমাদের কত বলতো B,
সোডিয়াম থায়োসালফেট হচ্ছে আমাদের কত বলতো সি। আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি, আবার বি ইকুয়াল টু যদি সি হয় তার মানে এর মান ইকুয়াল টু বি এর মান ইকুয়াল টু আমাদের কত বলতো সি এর মান। তার মানে হচ্ছে এই দুটো বিক্রিয়া থেকে আমরা তিনটা সম্পর্ক পেয়েছি। 2 মোল কপার সালফেট বিক্রিয়া করবে 1 মোল আয়োডিনের সাথে, এবং এই 1 মোল আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট সম্পর্ক হচ্ছে আমাদের 2 মোল। এখান থেকে কিন্তু আমরা সুন্দর করে বলতে পারি যে আমাদের 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট আমাদের বলতে পারবো 2 মোল কপার সালফেট। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে বলতে পারবো যে 1 মোল আমাদের হচ্ছে সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 1 মোল কপার সালফেট, 1 মোল কপার সালফেট। এবং ফাইনালি আমরা কিন্তু এটাও বলতে পারবো যে আমাদের 1 মোল সোডিয়াম থায়োসালফেট, আমাদের এখান থেকে যদি আমরা সালফেটটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এটাও বলতে পারবো যে 1 মোল কপার আয়ন। তাহলে এই হচ্ছে আমাদের সর্বশেষ যে আমরা সম্পর্কটা পেয়েছিলাম, 1 মোল সোডিয়াম সালফেটের সমতুল্য কপার হচ্ছে 1 মোল, বা 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান আমরা লিখতে পারবো 1 মোল কি বলতো কপার সালফেট। তাহলে এই আয়নের নীতির মাধ্যমে আমরা কি করতে পারবো, সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে আমরা কপার সালফেট ভরটা নির্ণয় করতে পারবো, তবে বিক্রিয়া সরাসরি নয়, পরোক্ষভাবে। কিভাবে হবে, প্রথম হচ্ছে কপার সালফেটের সাথে মুক্ত আয়োডাইড লবণের বিক্রিয়ায় আমাদের মুক্ত আয়োডিন উৎপন্ন হবে, সেই মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় আমরা সর্বশেষ সোডিয়াম থায়োসালফেটের সাথে কপার সালফেটের একটা সম্পর্ক পেয়েছি। সেই সম্পর্কটা হচ্ছে আমাদের মনে রাখলে হবে 1 মোল সোডিয়াম সালফেটের সমতুল্য পরিমাণটা হচ্ছে আমাদের 1 মোল কপার সালফেট। এবার এই সম্পর্ক থেকে আমরা কিছু গাণিতিক ম্যাথ করার আগে আমরা একটা পার্থক্য পড়বো, সেটা হচ্ছে আয়োডিমিতি এবং হচ্ছে আমাদের আয়োডোমিতির মধ্যে আমাদের পার্থক্যটা আমরা পড়বো। তাহলে আমাদের হচ্ছে দেখো, প্রথমত দেখো তো যেটা দেওয়া আছে আমাদের আয়োডিমিতি, আয়োডিমিতি এবং আয়োডোমিতির মধ্যে প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে আয়োডিমিতি হচ্ছে প্রত্যক্ষ টাইট্রেশন পদ্ধতি, আর আয়োডোমিতি হচ্ছে পরোক্ষ টাইট্রেশন পদ্ধতি। জিনিসটা আসলে কি ছিল, আমরা দেখছিলাম যে আয়োডিমিতিতে সরাসরি আয়োডিন বিক্রিয়া করে, এই জন্য এই প্রক্রিয়ার নামটা বলা হয়েছে প্রত্যক্ষ টাইট্রেশন পদ্ধতি। কিন্তু আয়োডোমিতি থেকে আমরা বলছি পরোক্ষ টাইট্রেশন পদ্ধতি। এর কারণ হচ্ছে এখানে কিন্তু সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণকে ব্যবহার না করে প্রথম আমাদেরকে ব্যবহার করা হচ্ছিল আয়োডিন লবণ, তারপর হচ্ছে সেখান থেকে মুক্ত আয়োডিন উৎপন্ন হওয়ার কারণে সেই মুক্ত আয়োডিনকে ব্যবহার করে সর্বশেষ আমাদের একটা জারক পদার্থের ভরটা নির্ণয় করা হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে আয়োডোমিতি যেটা হচ্ছে একটা পরোক্ষ টাইট্রেশন পদ্ধতি। এরপর আমরা চলে আসবো 2 নম্বর যে আমাদের পার্থক্যটি, সেটা হচ্ছে আয়োডোমিতি একটি মাত্র জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, কিন্তু আয়োডোমিতিতে আমাদের জারণ বিজারণ সংখ্যা হচ্ছে আমাদের 2টি। আয়োডিমিতিতে আমরা যদি দেখি যে আমাদের এখানে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেট এবং হচ্ছে সোডিয়াম আয়োডাইড আমাদের উৎপন্ন হয়, তাহলে এখানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া মাত্র একটি। কিন্তু আয়োডোমিতিতে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে আমাদের 2টি। প্রথম ধাপে হচ্ছে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় কিউপ্রাস আয়োডাইড এবং হচ্ছে মুক্ত আয়োডাইড আমাদের উৎপন্ন হবে, এবং একই সাথে আমাদের এখানে আরেকটা জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট। এবং পরবর্তীতে এই মুক্ত আয়োডিনের সাথে আমাদের সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেট এবং হচ্ছে সোডিয়াম পেট্রোথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড আমাদের উৎপন্ন করে। এমন হচ্ছে এই আয়োডোমিতিতে আমাদের 2টা জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। আচ্ছা, 3 নম্বর পার্থক্য আমরা যদি আসি, আমাদের আয়োডিমিতিতে আয়োডিনটা বিজারিত হয়, আর আয়োডোমিতিতে প্রথমে আয়োডিন আমাদের জারিত হবে, এরপর হচ্ছে আমাদের বিজারিত হবে। জিনিসটা যদি লক্ষ্য করো, আমাদের আয়োডিমিতিতে আমাদের আয়োডিন মুক্ত মূল থেকে কিন্তু আয়োডাইড আয়নে আমাদের পরিণত হয়েছে। আয়োডিন মুক্ত মূল থেকে আয়োডাইড আয়নে যখন পরিণত হয় তখন আমাদের 2টি ইলেকট্রন কি করে বলতো টোটাল ত্যাগ করে। তাহলে এখানে কিন্তু তার কি করছে বলতো বিজারণ বিক্রিয়া করেছে, এজন্য বলা হচ্ছে আয়োডিমিতিতে আমাদের আয়োডিনের বিচারিত হয়। কিন্তু আয়োডোমিতিতে আয়োডিনের প্রথমে জারণ হবে, পরে হচ্ছে আমাদের বিজারণ হবে। কিভাবে, প্রথমে তোমরা দেখছিলে যে প্রথম হচ্ছে পটাশিয়াম আয়োডাইড থেকে সে মুক্ত আয়োডিন উৎপন্ন হবে। পটাশিয়াম আয়োডাইড মানে হচ্ছে এখানে আয়োডাইড আয়ন ছিল প্রথমে, এই আয়োডাইড আয়ন থেকে যখন আয়োডিন মুক্ত মূলে পরিণত হয় তখন আসলে সে কি করে বলতো ইলেকট্রন গ্রহণ করে।
তার মানে হচ্ছে টু আয়োডাইড আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে আয়োডিন মুক্ত মৌলে পরিণত হয়। তাহলে এখানে তার কি করছে, প্রথমে জারণ করছে। এই মুক্ত আয়োডিনটাই পরবর্তী আমাদের সোডিয়াম থায়োসালফেট যখন বিক্রিয়া করে, বিক্রিয়া করে আমাদের আবার উৎপন্ন হবে কি বলতো, আয়োডাইড আয়ন। তার মানে হচ্ছে এই মুক্ত আয়োডিন কিন্তু তখন ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড ইলেকট্রন আমাদের হচ্ছে কি বলতো, সরি আমাদের হচ্ছে প্রথমবার আয়োডাইন কি করছিল, আমাদের ইলেকট্রন ত্যাগ করে, আয়রন মুক্ত মৌলে পরিণত হয়। আর পরবর্তী আয়রন মুক্ত মৌল দুটি ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড আয়নে আমাদের কি অবনত পরিণত হয়। অর্থাৎ আয়োডোমটিতে প্রথমে আয়োডাইড আয়ন থেকে ইলেকট্রন ত্যাগ করে আয়রন মুক্ত মৌলে পরিণত হয়, যেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এরপরে ধাপ হচ্ছে ওই মুক্ত আয়নটা আমাদের হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইড আয়নে পরিণত হয়, যেটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তার মানে আয়োডোমটিতে আমাদের আয়োডিনের জারণ এবং বিজারণ দুইটাই ঘটবে। সর্বশেষ যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আয়োডিমিতিতে বিজারক পদার্থের পরিমাণটা নির্ণয় করব, কিন্তু আয়োডোমিতিতে আমাদের হচ্ছে জারক পদার্থের পরিমাণটা নির্ণয় করব। যেমন আমাদের যে বিক্রিয়া ছিল সোডিয়াম থায়োসালফেট, এটা কিন্তু একটা বিজারক পদার্থ। আমরা হচ্ছে এই আয়োডিমিতিতে বিজারক পদার্থের পরিমাণটা আমরা নির্ণয় করব। আর আমাদের আয়োডোমিতিতে আমরা কিন্তু ব্যবহার নির্ণয় করবো একটা জারক পদার্থের পরিমাণটা নির্ণয় করব। এখানে যে কপার সালফেট তোমরা দেখছিলে, এই কপার সালফেট কিন্তু একটি জারক পদার্থ। তাহলে আয়োডিমিতিতে বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হবে, আর আয়োডোমিতিতে জারক পদার্থের পরিমাণটা নির্ণয় করা হবে। এই হচ্ছে আয়োডিমিতি এবং আয়োডোমিতির মধ্যে আমাদের পার্থক্য। আমরা চলে আসবো আমাদের এই আয়োডোমিতি এবং আয়োডিমিতি সম্পর্কিত কিছু গাণিতিক ম্যাথ। আমাদের ম্যাথ গুলো শুধুমাত্র আয়োডোমিতি সম্পর্কিত হয়, আয়োডিমিতি সম্পর্কিত আমাদের খুব একটা ম্যাথ আসে না। আমরা এক এক করে আমাদের উদাহরণগুলো দেখবো। প্রথম যে উদাহরণটা আমাদের আছে সেটা হচ্ছে 50 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয়, বিমুক্ত মানে হচ্ছে মুক্ত হয়, তাকে টাইট্রেট করতে বা টাইট্রেশন করতে আমাদের 35 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের প্রয়োজন হলে উক্ত দ্রবণ থেকে তোমাকে কপার আয়নের পরিমাণ বা ভর নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই যে বিক্রিয়া আমরা করবো বা অঙ্কটা আমরা করবো, আমাদের একটু চিন্তা ভাবনা করে বিক্রিয়া আমরা আয়োডোমিতিতে করব। কেন করব দেখো তো, প্রথম হচ্ছে একটা কপার সালফেট দ্রবণ ছিল, তাকে আমরা পটাশিয়াম আয়োডাইড দ্রবণ আগে যুক্ত করব। যুক্ত করলে সেখান থেকে মুক্ত আয়োডিন বিমুক্ত হবে বা বের হয়ে আসবে। এই মুক্ত আয়োডিনকে পরবর্তী আমরা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট দ্বারা কি করব, টাইট্রেশন করে কপারের ভর নির্ণয় করব। বিক্রিয়া কিন্তু আমাদের সরাসরি আয়োডিনের সাথে বিক্রিয়া হচ্ছে না, বরং আয়োডাইড দ্রবণের সাথে বিক্রিয়া আমাদের আয়োডিন উৎপন্ন হবে। সেই আয়োডিনের সাথে আমাদের সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া কিন্তু আমরা সর্বশেষ কপারের ভরটা নির্ণয় করব। তো এখানে যেটা আমাদের প্রথম বিক্রিয়া হবে সেটা হচ্ছে আমাদের কপার সালফেটের সাথে প্রথমে বিক্রিয়া হবে পটাশিয়াম আয়োডাইড, এবং বিক্রিয়া আমাদের কি কি উৎপন্ন হবে, কিউ প্লাস আয়োডাইড যোগ হচ্ছে মুক্ত আয়োডিন, সর্বশেষ আমাদের পটাশিয়াম সালফেট। এবং এই মুক্ত আয়োডিনের সাথে পরবর্তী আমাদের বিক্রিয়া হবে সোডিয়াম থায়োসালফেট যোগ হচ্ছে আমাদের মুক্ত আয়োডিন, এবং এখান থেকে বিক্রিয়া আমাদের উৎপন্ন হবে সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে সোডিয়াম আয়োডাইড। দুইটা বিক্রিয়াকে যদি আমরা সমতা করি, তাহলে সমতা কিন্তু রূপে তোমরা দেখছিলে আমাদের কপার আছে দুইটা, তাহলে 2 দ্বারা গুণ করব, আয়োডিন 2 দিয়ে 4, আমাদের এখানে গুণ করতে হবে 4, সেক্ষেত্রে পটাশিয়াম আমাদের 4 মল হয়, আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা এখান থেকে আয়োডিন পাচ্ছি আমাদের 1 মোল, এবং পরবর্তী বিক্রিয়া যদি আমরা সমতা করি তাহলে হচ্ছে আয়োডিন যদি দুটি পরমাণু 2 দ্বারা গুণ করব, তাহলে সোডিয়াম হচ্ছে 2 দিয়ে কত বলতো 4, এখানে আমাদের 2 দ্বারা গুণ। এখন এই উভয় বিক্রিয়ায় আমাদের একটা কমন প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে কি বলতো আয়োডিন। সে কমন প্রোডাক্ট আমরা যদি দেখি আমাদের কি উৎপন্ন হচ্ছে বলতো আয়োডিন। দেখেন আয়োডিন এখানে কত মোল, আমাদের হচ্ছে 1 মোল উৎপন্ন হয়েছে। এই যে আয়োডিন হচ্ছে আমাদের কত মোল, 1 মোল। এবং পরে বিক্রিয়া কিন্তু আমাদের আয়োডিনটা কত মোল আছে বলতো 1 মোলে আমাদের আছে। তাহলে এই দুইটা বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি 1 নং এবং 2 নং হতে আমরা কি লিখতে পারি বলতো, 3টা সম্পর্কে লিখতে পারি। সেটা হচ্ছে আমাদের 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট
1 মোল কি বলতো মুক্ত আয়োডিন। এবং এখানে আমরা লিখতে পারবো 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তার মানে এই সম্পর্কটা কিন্তু আমরা অলমোস্ট দেখছি, আমরা লিখতে পারবো যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 2 মোল কি বলেন তো কপার সালফেট। আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা লিখতে পারবো 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 মোল কপার সালফেট থেকে যদি আমরা সালফেটটা বাদ দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে কপার আয়ন। যদি আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বের করা, কপার আয়নের মান বের করা, তাহলে সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে আমরা কপার আয়নের পরিমাণ বের করব। এখন সোডিয়াম থায়োসালফেটে কি দেওয়া আছে বলতে আয়তন এবং ঘনমাত্রা আছে না, আমরা 1 মোলের পরিবর্তে লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট। আর এখানে 1 মোল কপার আয়নের পরিবর্তে আমরা লিখতে পারবো কপারের আণবিক ভর। কারণ আমরা জানি কারো যদি ভর নিয়ে আমরা কাজ করি তাহলে 1 মোলের পরিবর্তে লিখতে পারি তার কি ভর, আণবিক ভর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের কপারের আণবিক ভর আমরা জানি 63 কত গ্রাম বলতো 5 গ্রাম। এটা তার হচ্ছে 1 মোলের জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারবো 63 কত গ্রাম 5 গ্রাম কপার কত প্লাস 2 প্লাস। যেহেতু আমাদের সোডিয়াম থায়োসালফেটের আয়তন দেওয়া হচ্ছে 35 ml এবং ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, তার জন্য যদি আমরা হিসাব করে ফেলি লিখতে পারবো 35 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল টু আমাদের কি হবে বলতো 1000 থাকবে নিচে আর বাকি সবগুলো মান আমরা কি করবো বলতো উপরে গুণ করবো। সেই মানগুলো কি 63.5 এবার হচ্ছে 35 পয়েন্ট কত বলতো 0.1। তাহলে এই কাজটা করলে আমরা কপারে আমাদের ভরটা আমাদের বের হয়ে যাবে। তো আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত আমাদের কপারের ভরটা বের করে পেয়ে যাবো। তাহলে হচ্ছে 63.5 গুণ হচ্ছে 35 গুণ হচ্ছে 0.1 ভাগ হচ্ছে আমাদের 1000। তো আমরা দেখো আমাদের এখন পেয়ে গেছি সেটা হচ্ছে 0.23 গ্রাম কপার 2 প্লাস। তাহলে এটাই হচ্ছে আমাদের কপারের পরিমাণ আমরা নির্ণয় করছি। লক্ষ্য করিও এখানে আমাদের মূল যে কাজটা সেটা ছিল সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে আমরা কপার সালফেটের ভর বের করব। তো আমাদের সোডিয়াম থায়োসালফেটের সাথে কিন্তু কপার সালফেটের ডাইরেক্ট কোনো বিক্রিয়া হয় না। সেক্ষেত্রে আমরা কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় যে মুক্ত আয়োডিনটা পেয়েছি তাকে সোডিয়াম থায়োসালফেটে বিক্রিয়া করার পর দুটা বিক্রিয়ার মধ্যে আমাদের একটা তুল্য পরিমাণ আমরা সম্পর্কে পেয়েছি। সেই সম্পর্কটা ছিল 2 মোল কপার সালফেট ইকুয়াল টু হচ্ছে 1 মোল আয়োডিন এবং এই 1 মোল আয়োডিন সমান ছিল আমাদের 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখানে আমরা এবার কপার সালফেটের সাথে আমরা সোডিয়াম থায়োসালফেটের একটা সম্পর্ক স্থাপন করতে পারি। এই সম্পর্কের মাধ্যমে সর্বশেষ কিন্তু আমাদের কপারের ভরটা আমরা নির্ণয় করছি। আমরা এরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখবো এবার, আমাদের প্রায় সৃজনশীল পরীক্ষা আসছে। এটা কি দেওয়া আছে দেখো তো 1.3 গ্রাম 1 পয়েন্ট আমাদের হচ্ছে 3 গ্রাম অবিশুদ্ধ অবিশুদ্ধ কপারকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয় প্রথম পাত্রে। 2 নম্বর পাত্রে হচ্ছে আমাদের একটা পটাশিয়াম আয়োডাইড একটা দ্রবণ আছে এবং 3 নম্বর পাত্রে হচ্ছে 100 ml 0.1 মোলার সোডিয়াম থায়োসালফেটের মধ্যে দ্রবণ আছে। এই তিনটা পাত্র ব্যবহার করে তোমাকে বলছে অবিশুদ্ধ কপারের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। আমরা কিন্তু ইতিমধ্যে লোহার ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় সম্পর্কিত অঙ্ক করেছি। এখন যেটা আমরা করব কপারের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করা। আমার কাজ হচ্ছে এই তিনটা দ্রবণকে ব্যবহার করে প্রথমে আমরা একটা কপার আয়নের ভর বের করব। সেই কপার আয়নের ভর যদি 1.3 গ্রামের কম হয় তাহলে আমরা বুঝবো নমুনায় কপারে আমাদের ভেজাল আছে এবং ভেজাল থাকলে আমরা তার কি বের করব, শতকরা পরিমাণটা আমরা নির্ণয় করব। এখন চলে আসা হচ্ছে আমাদের এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। শুরুতে আমাদের দেখাতে হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে প্রথম যে পাত্রটা আমাদের আছে অবিশুদ্ধ কি বলতো কপার, অবিশুদ্ধ কি বলতো আমাদের কপার আছে 1.3 গ্রাম। আমরা একটু লক্ষ্য করি। এখন এখানে দেখো তো কপার ধাতুর সাথে আমাদের প্রথম হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে। আমরা কিন্তু জানি যে যে কপার গাঢ় সালফিউরিক মানে লঘু সালফিউরিক সাথে কিন্তু সে বিক্রিয়া করে না, সেই বিক্রিয়া করে কি বলতো গাঢ় সালফিউরিকের সাথে। তাহলে প্রথম পাত্রে কপারের সাথে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হবে, সেখান থেকে আমাদের কপার সালফেট উৎপন্ন হবে,
সেই কপার সালফেটকে আমরা এবার দ্বিতীয় পাত্রে কি করবো বলতো, দ্বিতীয় পাত্রে যে দ্রবণটি আছে পটাশিয়াম আয়োডাইড তার বিক্রিয়া হবে। আমরা বলতে পারি প্রথমে এখানে যে আমাদের প্রথম এবং 2 নং পাত্রের সংগঠিত বিক্রিয়াগুলো, প্রথম ও দ্বিতীয় পাত্রে আমাদের সংগঠিত বিক্রিয়া। দেখো প্রথম পাত্রে কিন্তু এখন সরাসরি কপার সালফেট নাই, এখানে কে ছিল, প্রথমে কপার ধাতু ছিল যার সাথে আমাদের গাঢ় সালফারিক অ্যাসিডে বিক্রিয়া হবে। আমরা কিন্তু বলছি যে কপার কিন্তু লঘু সালফারিক এর সাথে বিক্রিয়া করে না, সে বিক্রিয়া করা হচ্ছে গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে। কপার যোগ গাঢ় সালফারিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হবে আমাদের কপার সালফেট যোগ হচ্ছে পানি। তাহলে এই যে কপার সালফেট আমাদের উৎপন্ন হলো, তার সাথে আমাদের দ্বিতীয় পাত্রে যে পটাশিয়াম আয়োডাইডের যে দ্রবণ আছে তার বিক্রিয়া হবে। তাহলে কপার সালফেট যোগ হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এই বিক্রিয়া আমাদের উৎপাদগুলো আমরা জানি। আমাদের উৎপন্ন হবে কিউপ্রাস আয়োডাইড যোগ হচ্ছে মুক্ত আয়োডিন যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এবার এখান থেকে যে মুক্ত আয়োডিনটা আমাদের উৎপন্ন হয়েছে তার সাথে আমাদের 3 নম্বর যে পাত্র সোডিয়াম থায়োসালফেট তার বিক্রিয়া হবে। তাহলে আমাদের বলতে পারি আমাদের উৎপন্ন আয়োডিনের সাথে আমাদের বিক্রিয়া হবে কার বলতো, তৃতীয় পাত্রের দ্রবণ সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া। এবার হচ্ছে এই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট যদি বিক্রিয়া দিই আমরা, উৎপন্ন হবে সোডিয়াম থায়োসালফেট যোগ হচ্ছে মুক্ত আয়োডিন। তাহলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হবে সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে সোডিয়াম আয়োডাইড। দুটো বিক্রিয়াকে যদি আমরা সমতা করি, সমতার রূপটা আমরা দেখাইছিলাম, এখানে হচ্ছে 2 মোল আসবে, এখানে 4 মোল পটাশিয়াম আয়োডাইড এবং এখানে 2 মোল পটাশিয়াম সালফেট। আচ্ছা, এখান থেকে আমাদের আয়োডিনটা আমাদের উৎপন্ন হচ্ছে আমাদের কত মোল, 1 মোল। দেখেন, আচ্ছা এরপরে দেখো তো সোডিয়াম থায়োসালফেটের যে বিক্রিয়া আছে সেটা যদি আমরা সমতা করি, তাহলে আমাদের হচ্ছে এখানে আয়োডিন যেহেতু 2টা আছে 2 দ্বারা গুণ করবো, সোডিয়াম 2 দিয়ে কত বলো তো 4, এখানে আমরা 2 দ্বারা গুণ করবো। তো এটাকে আমরা 1 নং বিক্রিয়া ধরি, এটা হচ্ছে আমাদের 2 নং বিক্রিয়া ধরি। উভয় বিক্রিয়া আমরা যদি দেখি আয়োডিন কত মোল আছে বলতো, 1 মোল। এই দেখো উভয় বিক্রিয়া আমাদের আয়োডিন উৎপন্ন হচ্ছে 1 মোল। উভয় বিক্রিয়া আমাদের আয়োডিন হচ্ছে কত মোল, 1 মোল। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা এই দুটা বিক্রিয়া থেকে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করতে পারি, সেটা হচ্ছে 1 ও 2 নং হতে, 1 নং এবং 2 নং হতে আমরা কি সম্পর্ক স্থাপন করতে পারি দেখো তো। 1 নং ও 2 নং হতে আগের বিক্রিয়ার মতো করে সম্পূর্ণ আমরা পাবো হচ্ছে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 1 মোল আয়োডিন এবং ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 2 মোল কি বলতো সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখান থেকে আমরা একদম সরাসরি বলতে পারি এখন যে সর্বশেষ 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল হচ্ছে আমাদের কপার সালফেট। ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য কি এখন এই সোডিয়াম থায়োসালফেটের মান দিয়ে আমাদের কপারের ভরটা বের করব। তাহলে সোডিয়াম থায়োসালফেটের 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল টু হচ্ছে, যেহেতু আমরা কপারের ভরটা বের করব, তাহলে কপারের 1 মোল মানে আমরা কি জানি, আণবিক ভর। কপারের 1 মোল মানে হচ্ছে আমাদের কি জানি বলতো, আণবিক ভর। এবং সে মানটা আমরা জানি, কপার আণবিক ভর হচ্ছে আমাদের 63 দশমিক হচ্ছে কত গ্রাম, 5 গ্রাম। এটা তার 1 মোলের জন্য। তো এখানে আমরা লিখতে পারবো তাহলে 63 দশমিক কত গ্রাম, 5 গ্রাম। কপার সালফেট থেকে সালফেট বাদ দিলে আমাদের হচ্ছে কপার 2। এখন দেখেন তো হচ্ছে আমাদের প্রশ্নে সোডিয়াম থায়োসালফেটের আয়তন এবং ঘনমাত্রা কতটুকু ছিল, 100 ml কত মোলার, 0.2 মোলার। তাহলে তার জন্য যদি আমরা হিসাব করি, আমরা লিখতে পারবো 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুয়াল টু, তাহলে আমাদের ইকুয়েশন আমরা কিভাবে করব, নিচে থাকবে কত বলতো 1000, আর বাকি সব ধরনের মান হচ্ছে আমাদের উপরে গুণ করব।
তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 63.5 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে আমাদের 0.2 গ্রাম কপার 2+। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 63.5 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 0.2 ভাগ হচ্ছে আমাদের 1000, আমাদের রেজাল্ট হচ্ছে 1.27 গ্রাম কপার 2+। এই মানটা হচ্ছে আমাদের বিশুদ্ধ কপার বা বিশুদ্ধ কপারের পরিমাণ। আমাদের অবিশুদ্ধ বা আকরিকের যে কপারের পরিমাণটা ছিল সেটা ছিল 1.3, আর আমরা বিশুদ্ধ কপার পেয়েছি 1.27। তার মানে আমাদের নমুনা কপারে কিন্তু ভেজাল আছে। তো আমরা বের করতে পারি নমুনা কপারে ভেজাল আছে আমাদের কতটুকু, 1.3 বিয়োগ হচ্ছে 1.27 মানে হচ্ছে 0.03 গ্রাম। এতটুকু আমাদের কি আছে বলতো, ভেজাল আছে। এখন প্রশ্ন কিন্তু তোমাকে ভেজালের শতকরা পরিমাণটা আমরা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু এবার বলতে পারি যে আমাদের এই যে এই পরিমাণ ভেজাল আমাদের কত গ্রামের ভিতরে ছিল, 1.3 গ্রামের ভিতরে। আমরা বলতে পারি যে 1.3 গ্রাম নমুনার কপারে ভেজাল আছে কতটুকু, 0.03 গ্রাম। আমরা যদি শতকরা জন্য হিসাব করি তাহলে প্রতি 100 গ্রামের জন্য আমাদের হিসাব করতে হবে। তাহলে বলা যাবে 100 গ্রাম নমুনা কপারে ভেজাল আছে কতটুকু, 0.03 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 1.3 গ্রাম। এখানে আমরা ক্যালকুলেশন করি আমাদের 0.03 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 1.3, তাহলে আমাদের বের হয়ে যাচ্ছে 0.03 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 1.3, তাহলে আমাদের মানটা পাচ্ছে 2.30। আমরা বলতে পারি যে নমুনা কপারের ভেজালের পরিমাণ বা ভেজালের শতকরা পরিমাণ হচ্ছে আমাদের 2.30%। ঠিক আছে, তাহলে আগে ছিল আমাদের শুধু আমরা কপারের ভরটা বের করছিলাম, এবার হচ্ছে নমুনা একটা কপার দেওয়া ছিল, সেই কপারের ভেজালের শতকরা পরিমাণ আমরা নির্ণয় করব। চলে আসবে আমাদের আর একটি ম্যাথে, এটা একটু আমাদের জটিল একটু ম্যাথ, আমরা ভালোভাবে একটু দেখতে হবে। এখানে 3টা পাত্র আছে এ বি সি, ভালো করে খেয়াল করতে হবে। আমাদের প্রথম পাত্রে কি আছে, অম্লীয় মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমের একটা দ্রবণ, যেখানে হচ্ছে আয়তন আছে 148 মিলিলিটার এবং একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে সেন্টিমোলার। সেন্টিমোলার মানে হচ্ছে 0.01 মোলার ঘনমাত্রা, এটাকে বলা হয় সেন্টিমোলার। বি পাত্রে আমাদের একটা দ্রবণ আছে ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণ বলতে আমরা বুঝবো যে সোডিয়াম থায়োসালফেট, এরকম একটা দ্রবণ আছে। সি পাত্রে আমাকে বলছে যে পটাশিয়াম আয়োডাইড যুক্ত 2 গ্রামের একটা তুতের দ্রবণ। তুত মানে আমরা কিন্তু জানি কপার সালফেট ইন্টু 5 মোলের জলীয় দ্রবণ, এটাকে বলা হয় তুতের দ্রবণ। তাহলে একটু দেখো তো, এবার আমাকে প্রশ্ন যেটা বলছে, সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণ সম্পূর্ণ জারিত করা সম্ভব কিনা। তার মানে আমাদের পাত্র আছে 3টা, আমরা যদি 3টা পাত্রকে বলি তারা হচ্ছে আমাদের সমতুল্য বা ইকুইভ্যালেন্ট দ্রবণ। ইকুইভ্যালেন্ট দ্রবণ মানে হচ্ছে এ ইকুইভ্যালেন্ট বি, বি ইকুইভ্যালেন্ট সি, মানে বোঝাচ্ছে এ বি সি সবাই হচ্ছে সমতুল্য দ্রবণ। তার মানে এখানে আমি দুটো জিনিস বলতে পারবো যে এ এবং বি হচ্ছে সমতুল্য দ্রবণ, আবার বি এবং সি হচ্ছে আমাদের কি বলতো, সমতুল্য দ্রবণ। আচ্ছা, এখন আমাদের মূল যে প্রশ্নের যে ক্রাইটেরিয়া বা লাস্ট যে কথাটা বলছে, সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণকে আমরা সম্পূর্ণ জারিত করতে পারবো কিনা। প্রশ্ন যদি আমরা দেখি, আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের একটা আয়তন এবং ঘনমাত্রা আছে, আর এখানে একটা তুতের দ্রবণের ভর দেওয়া আছে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এ পাত্রের দ্রবণকে ব্যবহার করে আমরা তুতের একটা ভর বের করব। সেই ভর যদি 2 গ্রামের সমতুল্য হয়ে যায় বা 2 গ্রামের সমতুল্য হয়, তাহলে আমরা বলতে পারবো যে সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের সম্পূর্ণ জারিত করা সম্ভব।
কিন্তু এই পাত্রে বা পটাশিয়াম ডাইক্রোমেটকে ব্যবহার করে যদি তুতের দ্রবণটা 2 গ্রাম থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে সি পাত্রের দ্রবণ দ্বারা তখন বি পাত্রের সম্পূর্ণ জারিত করা সম্ভব নয়। আবার বলছি, আমাদের প্রশ্নে যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটের মান দেওয়া আছে, আমাকে যেটা বের করতে বলছে সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের সম্পূর্ণ জারিত করা যাবে কিনা। আমরা কিন্তু এখান থেকে সম্পর্ক থেকে দেখি, এ পাত্রের সমতুল্য ভ্যালু হচ্ছে বি এবং বি পাত্রের সমতুল্য ভ্যালু হচ্ছে কত বলতো সি। আমাকে এখানে দুটা কাজ করতে হবে, একটা হচ্ছে এ পাত্রের সাথে বি পাত্রে একটা বিক্রি হবে, আবার বি পাত্রের সাথে আমাদের সি পাত্রে একটা সম্পর্ক বা বিক্রি হবে। এই সামগ্রিক জিনিসগুলোর মাধ্যমে আমরা সর্বশেষ যে কাজটা করব সেটা হচ্ছে এ পাত্রের দ্রবণকে ব্যবহার করে সি পাত্রে আমরা একটা ভর বের করবো। অর্থাৎ যেহেতু এ পাত্রে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, তার মানকে ব্যবহার করে আমরা সি পাত্রের তুতের দ্রবণের একটা ভর বের করে ফেলবো। সেই ভর যদি 2 গ্রামের সমতুল্য হয়, তখনই কিন্তু আমি বলতে পারবো যে সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের সম্পূর্ণ জারিত করা সম্ভব। কিন্তু ভর যদি 2 গ্রাম থেকে বেশি হয়ে যায়, তো আমরা কিন্তু বলতে পারবো যে সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের সম্পূর্ণ জারিত করা সম্ভব নয়। তো আমরা আমাদের স্টেপ বাই স্টেপ কাজটা করি। আমাদের প্রথম কাজটা হবে, এ এবং বি পাত্রের মধ্যে এক ধরনের সংগঠিত বিক্রিয়া আমাদের শুরু হবে। তো আমাদের এ এবং বি পাত্র মিলে টোটাল কি কি বিক্রিয়াগুলো হয় আমরা একটু সেটা দেখি। তো আমরা প্রথমে শুরু করি এ ও বি পাত্রে সংগঠিত বিক্রিয়া সমূহ। সংগঠিত হচ্ছে বিক্রিয়া সমূহ। এ এবং বি পাত্র মিলে কি কি বিক্রিয়া হবে দেখেন। এ পাত্র হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট, আর আমাদের বি পাত্র হচ্ছে একটা থায়ো দ্রবণ মানে সোডিয়াম থায়োসালফেট। এখন প্রশ্ন হচ্ছে এই পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কিন্তু সোডিয়াম থায়োসালফেটের ডিরেক্ট কোনো বিক্রিয়া হবে না, কারণ আমরা যে পড়ছিলাম আয়োডোমিতে জারক পদার্থের সাথে প্রথমে একটা আয়োডাইড লবণের বিক্রিয়া হয়। তো এখানে যেটা হবে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কিন্তু সোডিয়াম থায়োসালফেটের ডিরেক্ট বিক্রিয়া না হয়ে প্রথম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে একটা পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া আমাদের মুক্ত আয়ন উৎপন্ন হবে। সেই মুক্ত আয়নের সাথে পরবর্তীতে আমাদের সোডিয়াম থায়োসালফেটের আমাদের বিক্রিয়া হবে। আমরা বিক্রিয়াটা একটু লক্ষ্য করি। প্রথম হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট জারক পদার্থ, তার সাথে আমাদের বিক্রিয়া হবে প্রথমে পটাশিয়াম আয়োডাইড। আমাদের কোন মাধ্যমে হয়? অম্লীয় দ্রবণে। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে অম্লীয় দ্রবণ ছাড়া বিক্রিয়া আমাদের হয় না। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে অম্লীয় মিশ্রিত পটাশিয়াম আয়োডাইডের যে বিক্রিয়া, আমাদের কি কি উৎপন্ন হবে দেখো তো। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আমাদের উৎপন্ন হয় ক্রোমিয়াম সালফেট। পটাশিয়াম আয়োডাইড থাকলে এখান থেকে উৎপন্ন হবে মুক্ত আয়োডিন, এবং সালফেরিক অ্যাসিড থেকে উৎপন্ন হচ্ছে আমাদের পানি। সর্বশেষ পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এই বিক্রিয়াটা কিন্তু আমরা তোমাদেরকে পড়াইছিলাম, ঠিক আছে, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে আমরা পড়ছিলাম। এখন আবার একটা বলছি, এখানে পটাশিয়াম আয়োডাইড কেন আসলো? যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে থায়োসালফেটের সরাসরি বিক্রিয়া হয় না, তাহলে এই জারক পদার্থের সাথে প্রথমে পটাশিয়াম আয়োডাইড নামক একটা লবণের বিক্রিয়ায় আমাদের মুক্ত আয়ন উৎপন্ন হবে। যে মুক্ত আয়নের সাথে আমাদের সোডিয়াম থায়োসালফেটের দ্রবণটা বিক্রিয়া করতে পারবে। এই জন্য আমরা প্রথমে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম আয়োডাইড আমাদের বিক্রিয়া আমরা সংগঠিত করেছি। আচ্ছা, এখন এই বিক্রিয়াটাকে সমতা করার জন্য একটা কোড নাম্বার আছে, সেটা হচ্ছে 167। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট থাকবে 1 মোল, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে 6 মোল, সালফেরিক হচ্ছে তাহলে আমাদের 7 মোল। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু 1 মোল, তাহলে ক্রোমিয়াম সালফেট আমাদের 1 মোল উৎপন্ন হবে। আর এখানে যেহেতু পটাশিয়াম আয়োডাইডে আয়োডিন 6টা পরমাণু আছে, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে দ্বারা 3 দ্বারা। আর সালফেরিক যেহেতু 7 মোল, পানি হবে আমাদের 7 মোল। এই বিক্রিয়া আমরা যদি দেখি যে আমাদের আয়োডিন কত মোল উৎপন্ন হচ্ছে বলতো? 3 মোল। এই মুক্ত আয়োডিনটাই পরবর্তী আমাদের সোডিয়াম থায়োসালফেটের সাথে কি করে বলতো? বিক্রিয়া দিবে। তাহলে পরে বিক্রিয়াটা হবে সোডিয়াম থায়োসালফেট যোগ হচ্ছে আমাদের আয়োডিন। বিক্রিয়া পর আমাদের উৎপন্ন হয় সোডিয়াম থায়োসালফেট যোগ হচ্ছে সোডিয়াম আয়োডাইড। এই বিক্রিয়াটাকে যদি সমতা করে আমাদের, তাহলে এখানে থাকবে 2, এখানে হচ্ছে আমাদের 2। তার মানে এখানে আমাদের মুক্ত আয়োডিনটা উৎপন্ন হয়েছে। প্রশ্ন হচ্ছে 1 নং যে বিক্রিয়া আমরা দিলাম সেখানে আয়োডিন ছিল 3 মোল, কিন্তু আমাদের 2 নং বিক্রিয়ার মুক্ত আয়োডিনের পরিমাণ আমরা দেখতে পাই 1 মোল। উভয় বিক্রিয়ায় মুক্ত আয়োডিনের পরিমাণটা সমান করার জন্য আমরা 3 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে 2 নং বিক্রিয়া আমাদের কি দাঁড়াবে বলতো? 6 মোল সোডিয়াম থায়োসালফেট, 3 মোল মুক্ত আয়োডিন, এবং এখানে আমরা পাবো হচ্ছে 3 মোল সোডিয়াম ক্যাটাথায়োনেট, এবং একই সাথে হচ্ছে 6 মোল
6 মোল হচ্ছে কি বলতো সোডিয়াম আয়োডাইড। এই কাজটা আমরা কেন করছি? উভয় বিক্রিয়া যেহেতু কমন উপাদানটা হচ্ছে আমাদের মুক্ত আয়োডিন, এবং মুক্ত আয়োডিনের মাধ্যমে এই পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আমাদের সোডিয়াম থায়োসালফার একটা সম্পর্ক হবে। আমরা দেখতে পাই উভয় বিক্রিয়ায় আয়োডিনের পরমাণু সংখ্যাটা বা মোল সংখ্যাটা সমান করার জন্য 2 নং বিক্রিয়াকে আমরা 3 দ্বারা গুণ করলাম। এখন এখান থেকে কি লক্ষ্য করা যায় দেখো তো। এখান থেকে লক্ষ্য করতে পারি আমরা যে মুক্ত আয়োডিন কত মোল হচ্ছে 3 মোল। এই বিক্রিয়া কিন্তু আমাদের মুক্ত আয়োডিন কত মোল হচ্ছে আমাদের 3 মোল। এই বিক্রিয়া আমাদের মুক্ত আয়োডিন হচ্ছে কত মোল বলতো 3 মোল। তাহলে দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা কি সম্পর্কে স্থাপন করব? আমরা সম্পর্কে স্থাপন করব পটাশিয়াম ডাইক্রোমেট, মুক্ত আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেটের মধ্যে আমাদের সম্পর্কটা কি দাঁড়ায়। আমরা বলতে পারি 1 ও 2 নং হতে, দেখেন আমরা লিখতে পারবো আমাদের 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 3 মোল মুক্ত আয়োডিন, এবং এই 3 মোল মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের সম্পর্ক হচ্ছে আমাদের 6 মোল সোডিয়াম থায়োসালফেট। এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের 3 নং দিয়ে রাখলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এ এবং বি পাত্রের মধ্যে আমাদের বললাম তাদের যেহেতু সমতুল্য দ্রবণ, তাদের মধ্যে একটা বিক্রিয়া হবে। সেই বিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কিন্তু সোডিয়াম থায়োসালফেটের সরাসরি বিক্রিয়া না হয়ে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে প্রথমে আয়োডাইন লবণের বিক্রিয়ায় মুক্ত আয়োডিন উৎপন্ন হয়েছিল। সেই মুক্ত আয়োডিনের সাথে পরবর্তীতে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়ায় আমরা সম্পর্ক পাই যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সমতুল্য আয়োডিন হচ্ছে আমাদের হচ্ছে 3 মোল আয়োডিন, এবং এই 3 মোল আয়োডিনের সমতুল্য সোডিয়াম থায়োসালফেট দ্রবণ হচ্ছে 6 মোল। এবার আমাদের যে দ্বিতীয় কাজ সেটা হচ্ছে সি পাত্রের সাথেও আমাদের বি পাত্রে একটা সমতুল্য বিক্রিয়া হবে। সি পাত্রে আমাদের দ্রবণটা কি ছিল? তুতের দ্রবণ মানে কপার সালফেট। সেই কপার সালফেট কি যুক্ত? পটাশিয়াম আয়োডাইড যুক্ত। মানে কপার সালফেটের সাথে প্রথমে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া হবে, সেখান থেকে আয়োডিন মুক্ত হবে। সেই মুক্ত আয়োডিনের সাথে আমরা আবার সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দিব। তো আমরা চলে আসি পরবর্তীতে যে কাজটা আমরা করতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পাত্রের সংঘটিত বিক্রিয়া সমূহ। দ্বিতীয় ও তৃতীয় পাত্রে সংঘটিত বিক্রিয়া সমূহ 2 এবং 3 নং পাত্রে। আচ্ছা, তাহলে 2 নং পাত্রে আমাদের তুতের দ্রবণ মানে আমরা এখানে নিতে পারি কপার সালফেট, তার সাথে কি যুক্ত করছিল? পটাশিয়াম আয়োডাইড যুক্ত, তাদের একটা বিক্রিয়া হবে। কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হয় ইউপ্রাস আয়োডাইড, মুক্ত আয়োডিন এবং হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। বিক্রিয়া সমাধান যদি আমরা করে ফেলি, আমরা অবশ্যই জানি এখানে 2 মোল 4 মোল, আর এখানে হচ্ছে আমাদের 2 মোল। তাহলে এখান থেকে মুক্ত আয়োডিন উৎপন্ন হচ্ছে কত মোল? 1 মোল। এরপর হচ্ছে এই মুক্ত আয়োডিনের সাথে আমরা হচ্ছে বিক্রিয়া করবো কাকে? সোডিয়াম থায়োসালফেটের সাথে, মানে বি পাত্রের দ্রবণ সোডিয়াম থায়োসালফেট যোগ হচ্ছে আমাদের মুক্ত আয়োডিন। এখান থেকে আমরা লিখতে পারবো এবার সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে সোডিয়াম আয়োডাইড। উভয় বিক্রিয়া আমাদের দেখো তো হচ্ছে মুক্ত আয়োডিন আমরা পাচ্ছি কত মোল? 1 মোল। ঠিক আছে, উভয় বিক্রিয়া আমাদের মুক্ত আয়োডিন আমরা পাচ্ছি কত মোল করে? 1 মোল করে। 1 মোল মুক্ত আয়োডিন আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আবার যেটা করতে পারি যে 4 নম্বর এবং যে 5 নম্বর যে বিক্রিয়াটা আছে, এই দুটা থেকেও কিন্তু আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। সেই সম্পর্কটা কি দেখো তো, আমাদের 4 ও 5 নং হতে, অর্থাৎ এবার এই কপার সালফেটের সাথে আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেটের যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে লিখতে পারি কি বলুন তো, 2 মোল কপার সালফেট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 মোল আয়োডিন ইকুয়াল টু হচ্ছে আমাদের, এখানে আমাদের একটা 2 থাকবে, সোডিয়াম থায়োসালফেট আমাদের দ্বিমল।
তাহলে এখানে আমরা সমতা করলে এটা হবে কত মোল? 2 মোল। আচ্ছা, এটা আমি লিখতে ভুলে গেছি। তো আমরা হচ্ছে চলে আসি, তাহলে আমাদের এখানে সোডিয়াম থায়োসালফেট কত মোল আসবে? 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে 4 নং এবং 5 নং থেকে আমরা দেখতে পাই 2 মোল কপার সালফেট ইকুয়াল টু হচ্ছে 1 মোল আয়োডিন, এবং 1 মোল আয়োডিন সমান হচ্ছে 2 মোল কি হতো? সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা, একটু যদি আমরা আগের সম্পর্ক একটু দেখি, এখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান ছিল 3 মোল আয়োডিন এবং 6 মোল কি বলতো? সোডিয়াম থায়োসালফেট। উভয় বিক্রিয়া যদি আমরা এই সম্পর্ক যদি আয়োডিনের মোল সংখ্যাটা সমান করতে যাই, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা 3 দ্বারা যদি গুণ করে দিই, তাহলে কি দাঁড়াবে? 6 মোল কপার সালফেট ইকুয়াল হচ্ছে আমাদের 3 মোল আয়োডিন। মানে উভয় বিক্রিয়া আয়োডিনের মোল সংখ্যাটা সমান করার জন্য এই বিক্রিয়াটাকে আমরা 3 দ্বারা গুণ করছি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6 মোল কি বলতো? সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা, এটাকে আমরা দিতে পারি আমাদের 6 নং। তাহলে আমাদের আগের বিক্রিয়া, আগের এ এবং বি পাত্রকে মিশ্রিত করে বা সেখান থেকে আমরা একটা সম্পর্ক পেয়েছি। এখন হচ্ছে বি এবং সি পাত্র দ্রবণকে মিশ্রিত করে আমরা একটা সম্পর্ক পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্যটা কি দেখেন তো? পটাশিয়াম ডাইক্রোমেটকে ব্যবহার করে তুতের দ্রবণ মানে ভর বের করব। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে তুতের বা কপার সালফেট আমরা একটা সম্পর্ক করতে পারবো। এবার আমরা যদি 3 নং এবং আমাদের যে 6 নং যে বিক্রিয়া আছে সেখানে যদি দেখতে পাবো যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সমতুল্য দ্রবণ কত? 3 মোল আয়োডিন, এবং এই 3 মোল আয়োডিনের সাথে আমাদের আবার কপার সালফেটের সম্পর্ক কত মোল বলতো? আমাদের হচ্ছে 6 মোল। 3 মোল আয়োডিনের সাথে আমাদের কপার সালফেটের সম্পর্ক হচ্ছে কত মোল বলতো? 6 মোল। তাহলে আমরা ফাইনালি বলতে পারি এবার যে এখান থেকে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আমরা যদি কপার সালফেটের সম্পর্ক স্থাপন করে ফেলি, তাহলে বলতে পারি যে 3 ও 6 নং হতে 3 নং এবং 6 নং হতে আমরা কি লিখতে পারি দেখো তো? 3 নং বিক্রিয়ায় আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট ছিল কত মোল? 1 মোল। 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল টু আমার ছিল 3 মোল মুক্ত আয়োডিন। আর 6 নং আমরা যদি দেখতে পাই এই 3 মোল আয়োডিনের সাথে কপার সালফেটের সম্পর্ক আমরা পেয়েছি 6 মোল কপার সালফেট। এই কাঙ্ক্ষিত সম্পর্ক থেকে আমরা ফাইনালি বলতে পারি যে আমাদের 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 6 মোল কি বলুন তো? কপার সালফেট। যদি আমাদের তুতের পানি, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি 5 মোল কি বলতো? পানি। এই সম্পর্কটা আমরা লিখে ফেলতে পারি, 5 মোল পানি একসাথে লিখে ফেলতে পারি, এটা জলীয় দ্রবণ। তাহলে এত কষ্ট আমাদের কেন করা লাগছে? আমাদের যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে কপার সালফেট ডিরেক্ট কোনো বিক্রিয়া হয় না, আমরা যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটকে ব্যবহার করে কপার হয়ে বাতুতের ভরটা বের করব, এই জন্য আমাদের হচ্ছে প্রথমে এ এবং বি পাত্রের সম্পর্ক থেকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট মুক্ত আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেট একটা সম্পর্ক পাবো। এরপর হচ্ছে আমাদের বি পাত্র এবং সি পাত্রের বিক্রিয়া আমরা কপার সালফেট মুক্ত আয়োডিন এবং হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আমরা সম্পর্ক পাবো। এই উভয় সম্পর্ক থেকে ফাইনালি আমরা 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান লিখতে পারবো 3 মোল মুক্ত আয়োডিন, ওই 3 মোল মুক্ত আয়োডিন সমান আমরা লিখতে পারবো 6 মোল কি বলতো? তুতের দ্রবণ বা কপার সালফেট ইনটু 5 মোল পানির মিশ্রণ। এই ফাইনালি আমাদের এখান থেকে লেখা যাবে আবার 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট সমান হচ্ছে 6 মোল তুতের দ্রবণ। এবার আমরা যে কাজটা করতে পারি, এই পটাশিয়াম ডাইক্রোমেটকে ব্যবহার করে তুতের ভরটা যদি আমরা বের করতে যাই, তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটের 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার হচ্ছে 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট ইকুয়াল টু 6 মোল তুতের দ্রবণ। আচ্ছা, এখানে একটু মনে রাখবা, আমরা কিন্তু এখানে শুধু কপারের ভর বের করবো না, আমরা কিন্তু তুতের দ্রবণ ভর বের করবো। তাহলে আণবিক ভর যেটা লাগবে সেটা হচ্ছে তুতের আণবিক ভরটা লাগবে আমাদের। অর্থাৎ তুতের দ্রবণে যদি আমরা আণবিক ভরটা বের করি, কপার সালফেট ইনটু হচ্ছে 5 মোল পানি, এর কি লাগবে বলতো? আণবিক ভর। আণবিক ভরটা আমরা জানবো, তারপর নির্ণয় করি। কপার হচ্ছে কত? 63.5, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 ইনটু হচ্ছে 4, আর পানির আণবিক ভর আমরা জানো 18। 18 ইনটু কত বলতো? 5। এই সবগুলা কাজ করলে আমাদের হচ্ছে তুতের দ্রবণের আণবিক ভরটা বের হবে 63.5 যোগ হচ্ছে 32 যোগ হচ্ছে 16 ইনটু 4 যোগ হচ্ছে 18 ইনটু 5, আমাদের বের হবে 249.5 গ্রাম। আমরা একটু বলি, আমরা কিন্তু এখানে শুধু কপারের ভর বের করবো না, আমরা কিন্তু দ্রবণের ভর বের করবো, এই জন্য তার আণবিক ভরটা আমরা বের করছি।
তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, 1 মোলের সমান আমরা লিখতে পারতাম 249.5 গ্রাম। কত মোল আছে তুতের দ্রবণ? 6 মোল। তাহলে 6 ইন্টু 249.5 গ্রাম তুতের দ্রবণ। এবার আমাদের দেখতে হবে যে প্রশ্নে পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন এবং ঘনমাত্রা মান কত দেওয়া আছে। দেখো, আয়তন হচ্ছে 148 মিলিলিটার এবং ঘনমাত্রা হচ্ছে আমাদের সেন্টিমোলার। সেন্টিমোলার মানে আমরা জানি 0.01 মোলার। আমরা এখন 148 মিলিলিটার সেন্টিমোলারের জন্য আমরা মানটা বের করবো। 148 মিলিলিটার সেন্টিমোলার হচ্ছে 0.01 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট। এই কারণটা আমরা কি লিখবো দেখেন, আমরা জানি আমাদের 1000 যে মানটা আছে সেটা নিচে লিখবো, আর উপরে বাকি সবগুলো মান আমরা গুণ করে দিব। বাকি সবগুলো মান আমাদের আর বাকি কি আছে, 148 ইন্টু হচ্ছে আমাদের 0.01। এত গ্রাম কি বলতো, তুতের দ্রবণ মানে কপার সালফেট ইন্টু হচ্ছে 5 মোল পানির দ্রবণ। এই কাজটা করলে আমাদের কাঙ্ক্ষিত তুতের দ্রবণের ভরটা বের হবে। 6 ইন্টু 249.5 ইন্টু হচ্ছে 148 গুণ হচ্ছে 0.01 ভাগ হচ্ছে আমাদের 1000। আমাদের রেজাল্ট পাচ্ছি 2.215 গ্রাম তুতের দ্রবণ। তাহলে আমরা তুতের দ্রবণ বের করছি। এবার আমরা একটু দেখি মানটা কত আসছে, 2.215। তোমরা যদি লক্ষ্য করো, সি পাত্রে আমাদের তুতের দ্রবণটা ছিল 2 গ্রাম। তাহলে এখন আমরা বলছিলাম যদি আমাদের তুতের দ্রবণের পরিমাণটা যদি 2 গ্রাম পাইতাম, তাহলে আমরা বলতে পারতাম যে সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রকে সম্পূর্ণ জারিত করা যাবে। যেহেতু সি নাম্বার পাত্রে বা তুতের দ্রবণের পরিমাণ আমরা পেয়েছি 2.15, একটু বেশি পাচ্ছি আমরা, তাহলে আমাদের সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রকে সম্পূর্ণ জারিত করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো, আমরা লাস্টে লিখতে পারি সুতরাং সি পাত্রে কপার সালফেট ইন্টু কত বলতো 5 মোল পানি, মানে তুতের পরিমাণ আমাদের কত বলতো 2.215। সুতরাং সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণ জারিত করা কিনা বলতো সম্ভব না। এক্ষেত্রে আমরা একটু বলতে পারি যে সি পাত্রে কপার সালফেটের পরিমাণ এত থাকলে এ পাত্রের সমতুল্য, এ পাত্রে কি বলতো সমতুল্য, এবং বি পাত্রের দ্রবণ, আমি লিখে দিই, এবং বি পাত্রের দ্রবণ সম্পূর্ণ জারিত হবে। এটা লেখা যেতে পারে, সম্পূর্ণ জারিত হবে। যেহেতু আমাদের এ বি এবং হচ্ছে কত বলতো সি, তিনটা কি বলতো সমতুল্য দ্রবণ হবে। কখন আমি কপার সালফেটের ভরটা 2.215 গ্রাম পাইতাম, তাহলে এ পাত্রের সমতুল্য দ্রবণ হবে, তখন আমরা বলতে পারবো বি পাত্র সম্পূর্ণ কি বলতো জারিত হবে। আমাদের যেহেতু আমাদের কি বলতো সি পাত্রের যে দ্রবণটা সেটা পেয়েছে কত গ্রাম, 2 গ্রাম আমাদের দেওয়া আছে, কিন্তু আমরা পেয়েছি কত 2.215। তাহলে পাত্রের যে পরিমাণ ভর দেওয়া ছিল তার তুলনায় কিন্তু আরো বেশি লাগবে যদি তাদেরকে সমতুল্য দ্রবণ আমরা বানাতে চাই। তো যেহেতু আমাদের সি পাত্রের দ্রবণের মানটা আমাদের 2 গ্রাম অপেক্ষা কি চলে আসছে বলতো বেশি চলে আসছে, আমরা বলতে পারি যে এই তুতের দ্রবণ দ্বারা বি পাত্রের সম্পূর্ণ চালিত করা সম্ভব নয়। আমরা লাস্টে বলে দিতে পারি যে সুতরাং সি পাত্রের দ্রবণ দ্বারা বি পাত্রের দ্রবণ সম্পূর্ণ জারিত
করা কি না বলতো সম্ভব নয়। যদি 2 গ্রাম পেতাম তাহলে কি করা যেত বলতো জারিত করা যেত। আচ্ছা, এরপর আমরা টপিক আসবো, আমাদের একটা টপিক আছে টিংসার আয়োডিন। আমাদের কম মার্কের সংখ্যার জন্য আসে 2 থেকে 7% আমাদের আয়োডিন, আয়োডিনের একটা আয়োডিন এবং হচ্ছে পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইডের একটা লবণের অ্যালকোহলীয় জলীয় দ্রবণকে টিংসার আয়োডিন বলা হয়। মানে কি, একটা মুক্ত আয়োডিনের দ্রবণ যেটা হচ্ছে 2 থেকে কত বলতো 7% দ্রবণ, তার সাথে সোডিয়াম আয়োডাইড বা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের অ্যালকোহলীয় জলীয় দ্রবণ যখন মিশ্রিত হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে টিংসার কি বলতো আয়োডিন বলা হবে। টিংসার আয়োডিন বলা হবে। টিংসার আয়োডিন বলা হবে। আচ্ছা, তাহলে আবার একটু বলছি, আয়োডিনের 2 থেকে 7% দ্রবণ যার সাথে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড বা হচ্ছে সোডিয়াম আয়োডাইডের অ্যালকোহলীয় জলীয় দ্রবণ যে মিশ্রিত থাকবে তখন তাকে বলা হচ্ছে টিংসার আয়োডিন। এটার ব্যবহারটা একটু জানো। টিংসার আয়োডিন হলো একটি বহুল ব্যবহৃত অ্যান্টিসেপটিক, যেটা শরীরের ক্ষত নির্ধারণে বা নিবারণে ব্যবহার করা হয় এবং একই সাথে রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়। টিংসার আয়োডিন ব্যবহার হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে, সেটি ব্যবহার করা হয় কোথায়? আমাদের শরীরের ক্ষত নিবারণে ব্যবহার করা হয়। আমরা এই টিংসার আয়োডিন সম্পর্কিত একটা ম্যাথ দেখবো, দেখলে আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। এখানে যে উদাহরণটা আমাদের আছে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই কোম্পানির 10 মিলিলিটার টিংসার আয়োডিন দ্রবণের টাইট্রেশনের ছক। অর্থাৎ এক্স নাম্বার এবং ওয়াই নামক দুটা কোম্পানি আছে, তারা 10 ml টিংসার আয়োডিনকে টাইট্রেশন করছে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা। সেক্ষেত্রে আমাদের এক্স কোম্পানি সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করছে 15 ml আর ওয়াই কোম্পানি ব্যবহার করছে 10 ml। একই সাথে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আছে, এক্স কোম্পানি হচ্ছে 2.48% এবং ওয়াই কোম্পানি হচ্ছে 2.68%। আমার মূল প্রশ্নটা কি বলছে দেখো তো, কোন কোম্পানির টিংসার আয়োডিনের ঘনমাত্রাটা অধিক? আমরা তাহলে কি করতে হবে, এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির দুটাই আয়োডিনের ঘনমাত্রা আমরা বের করব। টিংসার আয়োডিনের ঘনমাত্রা আমরা বের করব, দেখবো কার মানটা বেশি। এই টিংসার আয়োডিনের যে ঘনমাত্রা আমরা বের করব কাকে ব্যবহার করে? সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে। অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের সাথে কিন্তু আমাদের মুক্ত আয়োডিন একটা বিক্রি হয়। এই সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে এই মুক্ত আয়োডিনে বা আয়োডিনের আমরা কি বের করব? ঘনমাত্রাটা বের করব। কথা হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা আমরা কিভাবে বের করব? ঘনমাত্রা বের করার একটা সূত্র আছে আমাদের, একটা জানি, মোল সংখ্যা বি গুণ এস। মোল সংখ্যা এন সমান ভি গুণ এস। এখান থেকে আমরা ঘনমাত্রা এস সমান লিখতে পারবো এন বাই ভি। অর্থাৎ আমি যে মোল সংখ্যা এবং আয়তনটুকু জানি তাহলে কিন্তু আমরা আয়োডিনের ঘনমাত্রাটা বের করতে পারবো। প্রশ্নে কিন্তু টিংসার আয়োডিনের আয়তনের মান দেওয়া আছে, তাহলে মান নাই কার? আমাদের হচ্ছে ঘনমাত্রা, আমাদের মান নাই কার? আমাদের হচ্ছে মোল সংখ্যার মানটা নেই। যেহেতু আমরা আয়োডিনের ঘনমাত্রা বের করব, সূত্র হচ্ছে এস সমান এন বাই বি, মোল সংখ্যা বাই হচ্ছে আয়তন। প্রশ্নে কিন্তু টিংসার আয়োডিনের আয়তন মান দেওয়া আছে, মান নাই কার বলতো? মোল সংখ্যার মান নাই। আমাদের যে কাজটা করতে হবে, এই সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে আমরা এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানি দুটারই আয়োডিনের প্রথমে মোল সংখ্যাটা বের করব। এবার এই মোল সংখ্যাটা পেয়ে গেলে আয়তন দিয়ে ভাগ করার মাধ্যমে তাদের ঘনমাত্রাটা আমরা বের করব। তাহলে চলে আসি আমরা সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে কিভাবে প্রথমে আয়োডিনের মোল সংখ্যাটা বের করা যায়। আমাদের সোডিয়াম থায়োসালফেটের একটা আয়তন আছে এবং এখানে ঘনমাত্রা আছে, কিন্তু এটা হচ্ছে শতকরা এককে ঘনমাত্রা। তো শতকরা একক থেকে আমরা ঘনমাত্রা কিভাবে বের করতে পারি? আমাদের একটা সূত্র আছে, x% দ্রবণের ঘনমাত্রা 10 ইন্টু এক্স বাই হচ্ছে আমাদের এম। অর্থাৎ পার্সেন্টেজ থেকে বা শতকরা একক থেকে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে 10x বাই হচ্ছে এম। এম হচ্ছে আণবিক ভর আর এক্স হচ্ছে আমাদের যত পার্সেন্ট দেওয়া আছে। তো যেহেতু আমাদের এই দুটা কোম্পানির সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা সরাসরি নেই, শতকরা এককটা দেওয়া আছে, এই শতকরা পরিমাণ থেকে আমাদের প্রথমে আমরা হচ্ছে তাদের ঘনমাত্রাটা মেন করব। তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভরটা আমরা বের করব। H2SO4 এর আণবিক ভর, আণবিক ভর হচ্ছে আমাদের m। সোডিয়াম হচ্ছে কত? 23 ইন্টু হচ্ছে 2, সালফার হচ্ছে আমাদের 32, অক্সিজেন হচ্ছে 16, 32 ইন্টু হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু হচ্ছে আমাদের 3। তাহলে এই কাজটা করলে আমাদের সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভর বের হবে 32 ইন্টু 2 যোগ হচ্ছে আমাদের 16 ইন্টু 3।
আমাদের তার আণবিক ভর বের হচ্ছে 158 গ্রাম। এখন শতকরা আমরা কি জানি যে x% দ্রবণের যদি আমাকে ঘনমাত্রা বের করতে বলা হয় তখন সূত্র আমরা কি বলছিলাম 10 × x বাই হচ্ছে আমাদের m। এখন এই সূত্র ব্যবহার করে x কোম্পানি এবং y কোম্পানির সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা আমরা বের করব। তাহলে x কোম্পানির সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা কত হবে 10 × x। x এর জায়গাটা হচ্ছে আমাদের 2.48 আর হচ্ছে আমাদের আণবিক ভর কত বলতো 158। এখান থেকে তার একটা ঘনমাত্রা মান বের হবে আমাদের হচ্ছে 10 × 2.48 ভাগ হচ্ছে আমাদের 158। এখান থেকে তার ঘনমাত্রা আমরা পাচ্ছি 0.1569 মোলার। এটা হচ্ছে এক্স কোম্পানির সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রার মান। একই রকম ভাবে আমাদের ওয়াই কোম্পানির সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রার মান আমরা বের করব। তো সেটা সূত্র কি 10x বাই কত বলতো m। এখন হচ্ছে x এর মান হচ্ছে 2.68 আর m হচ্ছে আমাদের কত 158। এখানে কাজ করলে আমাদের পাবো 10 × 2.68 ভাগ হচ্ছে আমাদের 158। এখানে তার ঘনমাত্রা পাবো 1.1696 মোলার। তাহলে প্রথমে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা দেওয়া ছিল না, আমরা তাদের মানটা বের করছি। এবার যে মূল কাজ সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের সাথে ওই টিংচার আয়োডিন বা মুক্ত আয়োডিন আমাদের বিক্রিয়া হবে। তো সেই বিক্রিয়া আমরা চলে আসি এবার সোডিয়াম থায়োসালফেট বা সংশ্লিষ্ট যে বিক্রিয়া আমাদের আছে সংশ্লিষ্ট বিক্রিয়া আমরা দেখব। সংশ্লিষ্ট বিক্রিয়া কার কার বিক্রিয়া হবে সোডিয়াম থায়োসালফেট আমাদের সোডিয়াম থায়োসালফেটের সাথে আমাদের কি বিক্রিয়া হবে আমাদের মুক্ত আয়োডিন বা টিংচার আয়োডিনের বিক্রিয়া হবে। সেই বিক্রিয়া আমাদের এই সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে সর্বশেষ আমরা হচ্ছে মুক্ত আয়োডিনের মোল সংখ্যা প্রথমে বের করে ফেলবো। এই মোল সংখ্যা মানটা যখন আমরা পেয়ে যাব মোল সংখ্যা এবং প্রশ্নে দেওয়া যে টিংচার আয়োডিনের যে আমাদের আয়তন আছে সেটা ব্যবহার করে আমাদের হচ্ছে আয়োডিনের ঘনমাত্রা বের করব দুইটা আলাদা আলাদা কোম্পানি। অর্থাৎ এক্স কোম্পানির জন্য আমরা আয়োডিনের ঘনমাত্রা বের করব, ওয়াই কোম্পানির জন্য আমাদের আয়োডিনের ঘনমাত্রাটা আমরা বের করব। তার আগে আমাদের সোডিয়াম থায়োসালফেটের সাথে আমাদের মুক্ত আয়োডিনের একটা বিক্রিয়া হবে। সেই বিক্রিয়াটা আমাদের সমতাকিত বিক্রিয়া সহ আমরা জানি সোডিয়াম থায়োসালফেট থেকে আমরা কি পাবো সোডিয়াম টেট্রাথায়োনেট আয়ন। সোডিয়াম টেট্রাথায়োনেট যোগ হচ্ছে আমাদের সোডিয়াম আয়োডাইড এবং সমতা করলে আমাদের হচ্ছে থায়োসালফেট হচ্ছে 2 মোল, আমাদের সোডিয়াম আয়োডাইড হচ্ছে কত মোল বলতো 2 মোল। এবং এই সম্পর্ক থেকে কিন্তু দেখা যায় যে আমাদের 2 মোল কি বলুন তো সোডিয়াম থায়োসালফেট তার সমতুল্য আয়োডিন হচ্ছে 1 মোল আয়োডিন। অর্থাৎ 2 মোল সোডিয়াম আয়োডাইড বিক্রিয়া করছে আমাদের 1 মোল আয়োডিনের সাথে। আমরা যদি 1 মোল সোডিয়াম আয়োডাইডের সাথে জন্য হিসাব করি সোডিয়াম থায়োসালফেটের জন্য হিসাব করি 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান তাহলে কতটুকু বিক্রিয়া করবে হাফ মোল আমাদের হচ্ছে আয়োডিনের সাথে বিক্রিয়া করছে। এবার একটু দেখো তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সোডিয়াম থায়োসালফেট আমাদের কি ছিল বলতো প্রশ্নে একটা আয়তন আছে এবং ঘনমাত্রা আছে। এটা ব্যবহার করে আমাদের আয়োডিনের মোল সংখ্যা আমরা যেটা বের করব। তাহলে এখানে 1 মোলের পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট সমান আমরা লিখে ফেলতে পারবো এখানে আমাদের হচ্ছে পয়েন্ট আমাদের হচ্ছে কত বলতো হাফ মোল আয়োডিন। ঠিক আছে, তাহলে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া হবে হাফ মোল। এবার এক্স কোম্পানির জন্য যে সোডিয়াম থায়োসালফেটের আয়তন আছে এবং ঘনমাত্রা মান আমরা বের করছি তার জন্য হচ্ছে আমাদের আয়োডিনের মোল সংখ্যাটা আমরা বের করব। তো সোডিয়াম থায়োসালফেট কত এমএল আছে 15 এমএল আর এক্স কোম্পানির তার ঘনমাত্রা আমরা পাইছিলাম 1.1569 আমরা এখন বলতে পারি এক্স কোম্পানির কি আছে বলুন তো 15 এমএল 0.1569 মোলার সোডিয়াম থায়োসালফেট সমান তাহলে আমাদের কত আসবে দেখেন এখানে ক্যালকুলেশন হবে নিচে কত থাকবে 2 × চলে আসবে কত বলতো 1000 আর উপর হবে কত 1 × আমাদের হচ্ছে
15 ইন্টু হচ্ছে আমাদের 0.1569 মোল আয়োডিন। এত মোল কি বলুন তো আয়োডিন। তাহলে ক্যালকুলেশন করে আমরা এক্স কোম্পানির আয়োডিনের মোল সংখ্যা আমরা বের করবো। 15 ইন্টু হচ্ছে 0.1569 ভাগ হচ্ছে 2 ইন্টু 1000। তার মোল সংখ্যা পেয়ে গেলাম 0.0011, আমাদের হচ্ছে 117 মোল আয়োডিন। তাহলে এক্স কোম্পানির জন্য আয়োডিনের মোল সংখ্যা বের করে ফেলছে। একই রকম আমরা লিখবো এবার ওয়াই কোম্পানির ক্ষেত্রে দেখো তো হচ্ছে সোডিয়াম থায়োসালফেট ছিল কত ml 10 ml, আর ঘনমাত্রা আমরা কত পাইছি 0.1696। তাহলে তার জন্য বের করি যে 10 ml 0.1696 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট। দেখো এখানে কত হবে, দেখো আগে সম্পর্ক ছিল 1000 ml 1 মোলার সমান ছিল হাফ মোল। তাহলে আমাদের এখন যে মানটা আছে 10 ml 0.1696, তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু 1000, আর উপরে হচ্ছে কত বলতো আমাদের 1 ইন্টু 10 ইন্টু 0.1696। এত মোল কি বলুন তো আয়োডিন। এত মোল হচ্ছে আমাদের আয়োডিন। এখানেও ক্যালকুলেশনটা করি আমরা। আমাদের হচ্ছে 10 ইন্টু 0.1696 ভাগ হচ্ছে 2 ইন্টু 1000। এটা মোল সংখ্যা 0.00084 মোল কি বলুন তো আমাদের ওয়াই কোম্পানির আয়োডিনের মোল সংখ্যা আমরা পেয়েছি। এই আয়োডিনের মোল সংখ্যা যেটা আমরা পেয়েছি দুটা কোম্পানি আলাদা আলাদা, প্রশ্নে কিন্তু উদ্দীপকে আমাদের এই টিংচার আয়োডিনের কি দেওয়া আছে বলতে একটা আয়তন দেওয়া আছে। এই আয়তন এবং যে মোল সংখ্যাগুলো পেয়েছি সেই মানগুলো ধরে এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির আমাদের আয়োডিনের ঘনমাত্রা আমরা বের করব। এবার চলে আসে আমাদের এক্স কোম্পানির আয়োডিনের ঘনমাত্রা নির্ণয়। এক্স কোম্পানির আয়োডিনের ঘনমাত্রা আমরা নির্ণয় করব। আচ্ছা, সূত্র আমরা কি বলছিলাম মনে আছে কিনা? সূত্র হচ্ছে আমাদের N1 সমান V1S1, অর্থাৎ মোল সংখ্যা সমান হচ্ছে আয়তন গুণ ঘনমাত্রা। এখান থেকে আমরা S1 এর মানটা বের করব। সূত্র তাহলে কত N1 বাই কত বলতো V1। আচ্ছা, একই রকম ভাবে আমরা ওয়াই কোম্পানির জন্য বের করতে পারবো। ওয়াই কোম্পানির আয়োডিনের ঘনমাত্রা যদি নির্ণয় করতে যাই, এখানে আমরা কি সূত্রটা লিখবো? এখানে লিখবো হচ্ছে আমাদের N2 সমান V2S2। তাহলে আমরা লিখতে পারবো S2 ইকুয়াল টু কত N2 বাই কত বলতো V1। তাহলে আমাদের এবার কি কি মানগুলো লাগবে একটু দেখো তো। এক্স কোম্পানির জন্য লাগবে N1, অর্থাৎ দেখেন এক্স কোম্পানির জন্য আয়োডিনের মোল সংখ্যা আমরা কত পাচ্ছি বলতো 0.00117। 0.00 আমাদের হচ্ছে 0.00117 মোল আমরা পেয়েছিলাম। আর তার আয়তন টিংচার আয়োডিন ছিল আমাদের 10 ml। মনে রাখবা মোল সংখ্যার সাথে আমাদের আয়তনের সম্পর্ক হচ্ছে লিটার, অর্থাৎ যে সূত্র আমরা বলছিলাম N সমান V গুণ S, এখানে কিন্তু আয়তন হচ্ছে লিটার এককে থাকে। কিন্তু প্রশ্ন দেওয়া যে মান সেটা হচ্ছে আমাদের কথা বলতো মিলিলিটার। আমাকে কি করতে হবে, এই মিলিলিটারকে 1000 দ্বারা ভাগ করে আমাকে লিটার নিয়ে আসতে হবে। আবার বলছি আমাদের মোল সংখ্যার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে লিটার। তাহলে হচ্ছে এই আয়তন এবং আমরা ঘনমাত্রা মান পেয়েছি এক্স কোম্পানির, সেই মানগুলো যদি বসা দিই আবার কত থাকবে, মোল সংখ্যা হচ্ছে 0.00117 আর ঘনমাত্রা হচ্ছে 0.01। তাহলে আমাদের ঘনমাত্রাটা বের হবে 0.00117 ভাগ হচ্ছে 0.01। তাহলে তার ঘনমাত্রা পেয়ে গেলাম 0.117 মোলার। এটা হচ্ছে এক্স কোম্পানির আয়োডিনের ঘনমাত্রা। এবার আমরা চলে আসবো আমাদের ওয়াই কোম্পানির আয়োডিনের ঘনমাত্রা। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের তার লাগবে N2 এর মান এবং হচ্ছে V2 এর মান। V2 মান টিংচার আয়োডিন হচ্ছে 10 ml, তাহলে মান আমাদের আগেরটাই হবে, অর্থাৎ 10 ml 0.1 মোলার 1 লিটার।
আর N2 যেটা সেটা হচ্ছে ওয়াই কোম্পানির মোল সংখ্যা আমরা পেয়েছিলাম 0.00084 মোল। পয়েন্ট পয়েন্ট কত বলুন তো, 0.084 কি বলতো মোল। এটা হচ্ছে ওয়াই কোম্পানির আয়োডিনের মোল সংখ্যা। আর আয়োডিনের টিংচার আয়োডিনের যে আয়তন সেটা আগেও 10 ml এখনো কত ml, 10 ml। তাহলে আমরা এখানে কাজ করে দিই এবার। 0.00084 ভাগ হচ্ছে কত বলতো 0.01। এই কাজটা করলে আমাদের চলে আসবে ওয়াই কোম্পানির আয়োডিনের ঘনমাত্রা, সেটা কত 0.084 আমাদের হচ্ছে মোলার। তাহলে খেয়াল করো, এক্স কোম্পানির আয়োডিনের ঘনমাত্রা ছিল 0.117 আর ওয়াই কোম্পানির বেরোচ্ছে 0.084 মোলার। তার মানে হচ্ছে আমাদের এক্স কোম্পানির টিংচার আয়োডিনের ঘনমাত্রাটা কি বলতো বেশি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই কোম্পানির টিংচার আয়োডিনের ঘনমাত্রা বেশি। ঠিক আছে, তাহলে আমাদের শেষ। তাহলে আমরা শেষ করছি আমাদের কি বলতো আয়োডোমিতি এবং আয়োডিমিতি সম্পর্কিত আমাদের গাণিতিক যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের শেষ।